দেশে যদি বিরোধী দল থাকতো তাহলে সংসদে তাদের ভূমিকা আমরা দেখতে পারতাম, কিন্তু দেশে আজকে এত কিছু হয়ে যাচ্ছে কিন্তু বিরোধী দলের মুখ দিয়ে কোনো খই ফুটে না। আপনার যদি দুর্ভাগ্য থাকে আপনার ক্যান্সার হয়ে যাবে। আর বাংলাদেশের জন্য সব থেকে বড় দুর্ভাগ্য হচ্ছে পলিটিক্যাল বিজনেসম্যান। এই যে বর্তমানে যে সিন্ডিকেট গুলো রয়েছে সেই সিন্ডিকেট গুলো ভাঙতে হবে। আর সিন্ডিকেট যদি না ভাঙা যায় তাহলে আমরা যতই কথা বলি না কেন, যতই যাই আন্দোলন করে না কেন, কোনো লাভ নেই। সরকার যখন বিদেশ থেকে আমদানি বাড়িয়ে দেয় তখন আসলে উৎপাদন খরচ অনেক বেড়ে যায়, সেখানে ভ্যাট ট্যাক্স অনেক কিছুই থাকে এবং দেশীয় যে প্রোডাকশন এটার উপর একটা নেতিবাচক প্রভাব পড়ে। দেশে যদি বিরোধী দল থাকতো তাহলে সংসদে তাদের ভূমিকা আমরা দেখতে পারতাম, কিন্তু দেশে আজকে এত কিছু হয়ে যাচ্ছে কিন্তু বিরোধী দলের মুখ দিয়ে কোনো খই ফুটে না। তাহলে কি আমরা ধরে নিব তথাকথিত নামদারি এই বিরোধী দলরা বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে যাচ্ছে? আজকে বিরোধী দলের ভূমিকা ছিল সংসদে গিয়ে জনমানুষের যৌক্তিক দাবিগুলি নিয়ে সরকারকে চাপে ফেলে তাদের তথ্য বিতর্ক উপস্থাপন করা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাসিনা সরকার যেভাবে জাতীয় আপনার কি বলে এটা জাতীয় পার্টিকে যেভাবে ডোমেস্টিক পলিটিক্যাল পার্টি হিসাবে সংসদে নিয়েছিল, ঠিক একই ভাবে আজকে আমাদের বিরোধী দলের জামাত ইসলামের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি। আজকে জামাত ইসলামকে বলে দিতে চাই, আপনারা যদি জনগণের রাজনীতি করে থাকেন, আপনারা যদি দেশের মঙ্গলের রাজনীতি করে থাকেন, তাহলে আপনারা জনগণের প্রতিনিধি হিসাবে জনগণের সুবিধা অসুবিধা নিয়ে, দেশের সুবিধা অসুবিধা নিয়ে আপনারা সংসদে আজকে সরকারি দলের সাথে আজকে আপনারা তর্ক বিতর্ক করুন। আপনারা সরকারকে কাউন্টার দিন। আজকে দেশের ক্রাইসিস গুলি কোথায় হচ্ছে সেগুলি আপনারা সরকারকে জানান, সরকারের কাছে জানতে চান কেন আজকে বাংলাদেশের প্রত্যেকটা বাজারে আজকে প্রত্যেকটা পণ্য দ্রব্যের দাম আগুনের মতো হয়ে গিয়েছে। আজকে দেশের সাধারণ জনগণ 1 কেজি সবজি পর্যন্ত কিনে খেতে পারে না। 1 কেজি সবজি কিনতে হলে আপনাকে 100 টাকার উপরে গুনতে হয়, 1 কেজি চাল কিনতে হলে 100 টাকার উপরে গুনতে হয়। আজকে দেশের মানুষের যে আয়, যে জীবিকা নির্বাহ, বেতন কতটুকু বেড়েছে, যতটুকু বেড়েছে দৈনন্দিন এই বাজারের খরচ আপনারা জানেন। গত 5 বছরে ঢাকা শহরে কি পরিমাণে বাসা বাড়ানো হয়েছে, সে পরিমাণে কি দেশের নাগরিকদের বেতন ভাতা বা জীবিকা নির্বাহ কিংবা আয় কি বেড়েছে? যে ক্যান্সার হওয়ার জন্য সব থেকে বেশি যে দায়ী সেটা হলো দুর্ভাগ্য। আপনার যদি দুর্ভাগ্য থাকে আপনার ক্যান্সার হয়ে যাবে। আর বাংলাদেশের জন্য সব থেকে বড় দুর্ভাগ্য হচ্ছে পলিটিক্যাল বিজনেসম্যান। যতক্ষণ না পর্যন্ত সংসদ থেকে, পবিত্র সংসদ থেকে যারা পলিটিক্স দিয়ে বিজনেস করেন তাদেরকে সরানো না যাচ্ছে, বাংলাদেশের ক্যান্সারটা কোনোদিন সারবে না। এই যে আমরা এখন আন্দোলন সংগ্রাম করতেছি না, এটা যদি সব থেকে বড় চাঙ্গা করতে পারি, আগামী 1 সপ্তাহের ভিতর দেখবেন আমাদের মোমবাতির আগুনে রান্না করা লাগতেছে। এর আগে দেখেছিলেন না, আমরা কিন্তু তেলের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলন করেছিলাম, সেটা সরকারের কান পর্যন্ত পৌঁছে গেল। হঠাৎ করে দেখি পাম্পে তেল নেই। পাবলিক কি মনে করলো, ভাই দাম বাড়াও, তারপরে 2 লিটার তেল আমাদের চলতে তো হবে। এখন সরকারের পিছনে কাজ করতেছে কারা? সিন্ডিকেট। সরকারকে যখন সিন্ডিকেট চালায়, সিন্ডিকেটরা আবার শয়তান চালায়। এই শয়তানদেরকে দমন করতে গেলে এরকম ছোটখাটো আন্দোলনে কিছু হবে না। এদের জন্য একটাই ওষুধ, বাঁশ আর বেলচা, তাছাড়া হবেই না। আপনি এরকম হাজারটা এরকম রাস্তায় দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করেন, এই শয়তানগুলো কখনোই সোজা হবে না। এরা রাজনীতিটাকে একটা ব্যবসা বানায় নিয়েছে। এই জন্য এই যে সিন্ডিকেট গুলো আছে, সরকার যদি সিন্ডিকেট যদি বন্ধ না করতে পারে, এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারে, এই সরকারও টিকবে না। আমরা বহুত সরকার আসতে দেখেছি, বহুত সরকার যেতে দেখেছি, এর মাঝে বহুত মানুষকে, বহুত বিপ্লবী রাস্তায় ঘুরতে দেখেছি। অবস্থার পরিবর্তন এখানে কিছুই নাই। এই গণ অভ্যুত্থানের পরে জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সরকার গঠিত হয়েছে, কিন্তু যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটও কিন্তু এখনো রয়ে গেছে। এখন সিন্ডিকেটের বিরুদ্ধে যদি আমরা কথা বলতে চাই, যদি সরকার মনে করে না আমরা সরকারের পতন ঘটাতে চাই বা সরকারের বিরুদ্ধে আমরা সমালোচনা করতে চাচ্ছি, বিষয়টা কিন্তু এরকম না। আমরা এদেশের মানুষের যে দুঃখ দুর্দশা সেটাই তুলে ধরতে যাচ্ছি এবং এটাই বলতে চাইবো যে এই যে বর্তমানে যে সিন্ডিকেটগুলো রয়েছে সেই সিন্ডিকেটগুলো ভাঙতে হবে। আর সিন্ডিকেট যদি না ভাঙা যায় তাহলে আমরা যতই কথা বলি না কেন, যতই যাই আন্দোলন করে না কেন, কোনো লাভ নেই। তারেক রহমান সরকার দেখা যাচ্ছে উনি ইতিমধ্যে জেনারেশন জেড, জেনারেশন আলফা ওনাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হচ্ছেন। উনি অনেক ইতিবাচক পদক্ষেপ নিচ্ছেন, উনি অনেক প্রশংসা কুড়াচ্ছেন মানুষের, কিন্তু অতি প্রশংসা এবং অতি ক্ষমতা মানুষকে কিন্তু ফ্যাসিস্টে পরিণত করে, এটা বুঝতে হবে। সেই জায়গা থেকে আমরা সরকারের অযৌক্তিক কোনো সমালোচনাও করবো না এবং তাদেরকে প্রশংসা করে তাদের যে ক্ষমতাকে আমরা প্রশংসা করব, বিষয়টা এরকম না। আমরা এটাই বলতে চাই, এই যে সরকারের আমলে যেসব ব্যবসায়িক গোষ্ঠী, এই যে সব সিন্ডিকেট এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পেছনে দায়ী এবং জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে, তাদের লাগাম টেনে ধরুন, যাতে দেশের জনগণ একটু স্বস্তি পায়, যাতে করে আমাদের যে বর্তমানে বিদ্যুতের সংকট, সেই সংকট মোকাবেলা করতে পারি। আমাদের যে বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,
দেখা যাচ্ছে সরকার চেষ্টা চালাচ্ছে, কিন্তু তারেক রহমান যদি একা চেষ্টা করেন, কিন্তু দেখা যাচ্ছে অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী তারা যদি আবার ব্যবসায়িক সিন্ডিকেট যেগুলো আছে তাদের সাথে আঘাত করে, দেখা যাচ্ছে তারা শুধুমাত্র সমাজের এলিট শ্রেণী যারা আছে এলিট শ্রেণীর স্বার্থ রক্ষায় কাজ করে, তাহলে ভাই যে লাউ সেই কদু, কোনো পরিবর্তনই হবে না এবং দেশের মানুষের ভোগান্তিও দূর হবে না। সরকার যখন বিদেশ থেকে আমদানি বাড়িয়ে দেয় তখন আসলে উৎপাদন খরচ অনেক বেড়ে যায়, সেখানে ভ্যাট ট্যাক্স অনেক কিছুই থাকে এবং দেশীয় যে প্রোডাকশন এটার উপর একটা নেতিবাচক প্রভাব পড়ে, ফলে সবকিছুর দাম বেড়ে যায়। তো আমরা সরকারকে বলবো যে আমদানির উপর যে নির্ভরশীল বাংলাদেশ অনেক বেশি, মানে রপ্তানির চেয়ে আমদানি কিন্তু অনেক বেশি করে, প্রায় 60 থেকে 70 বা 80 বিলিয়ন ডলারের মতো আমদানি করে থাকে, যেখানে মাত্র রপ্তানি করে মাত্র 50 বিলিয়ন ডলারের মতো। অর্থাৎ এই যে আমদানি ব্যয় বা আমদানি এটা কমায় দিতে হবে। এখন এই যে ধরেন এখানে ফ্লাইওভার হয়েছে বা বড় বড় মেগা প্রজেক্ট হয়, এখানে কিন্তু প্রচুর আমদানি সরকার করে, বিদেশি সাপোর্ট নেয়, মানুষ দেখে বড় বড় প্রজেক্ট হচ্ছে, কিন্তু এখানে মানে কর্পোরেটোক্রেসি নামে একটা পরিভাষা আছে, কর্পোরেটোক্রেসি। এর মাধ্যমে আরেকটা রাষ্ট্র যে বিদেশ থেকে ঋণ নেয়, এখন বড় বড় আপনার মেগা প্রজেক্ট দেখা যায়, কিন্তু এর মাধ্যমে সবকিছু দাম বেড়ে যায়। এটা কিন্তু সাধারণ মানুষ বুঝে না। যারা অর্থনৈতিক নীতি নির্ধারক তারা বুঝে যে এটা করলে হচ্ছে আপনার সবকিছু দাম বেড়ে যাবে, এরকম বড় বড় মেগা প্রজেক্ট যেগুলো বিদেশি আর্থিক সাপোর্ট নিতে হয়, কিন্তু এরপরও তারা করে। কেন করে? এক নাম্বার হচ্ছে দৃশ্যমান দেখা যায় দেশের উন্নয়ন হয়েছে, যেটা আওয়ামী লীগ সরকার করেছে।